জীবনের গল্প আছে বাকি অল্প। জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় তো হয়তো জীবনের গল্প। হ্যাঁ ভাই, আমি নাজমুল হুসাইন, যশোরের মণিহাট সিনেমা থেকে প্রেমিক পুরুষ শিবলি সাদিকের ভেজা চোখ নিয়ে যশোরের মণিহারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। দুঃখিত, আমি নাজমুল হুসাইন নই, আমি এনামুল কবির, আপনাদের বন্ধু। আর আমাকে সহ্য করেছেন কয়েক সেকেন্ড, সেই জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার বেসুরো গলায় তাল লয় ছন্দ কিছুই ছিল না, আপনাদের গান শুনতে বাধ্য করেছি। গান বলা এটাকে ঠিক হবে না যদিও। তো আমরা যারা 80-র দশকে মুভি দেখতাম, আমার জেনারেশনের যারা আমাকে দেখছেন এবং শুনছেন এই মুহূর্তে, আমাদের খুব ভালো করে মনে পড়ছে আমি কোন মুভির গানটি গাইছিলাম বা গাওয়ার চেষ্টা করছিলাম। আসলে শিবলি সাদিকের ভেজা চোখ, নির্দিষ্ট করে বলতে গেলে 1988 সনে সেই মুভিটি বা চলচ্চিত্রটি রিলিজড হয়। শিবলি সাদিক ছিলেন পরিচালনায়, আর নাজমুল হুসাইন সেই বিখ্যাত মুভি বিষয়ক ধারাভাষ্যকার, সেইটির ধারাভাষ্য দিতেন বাংলাদেশের বিভিন্ন সিনেমায় গিয়ে, প্রেক্ষাগৃহে গিয়ে। তো আমি স্মৃতিচারণ করবার চেষ্টা করছিলাম এবং সঙ্গে আপনাদেরও নস্টালজিক বানাবার চেষ্টা করছিলাম। ব্যর্থ চেষ্টাও হতে পারে, আবারও দুঃখ প্রকাশ করছি সেই জন্যে। তো চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে দুই একটি কথা বলবো এই এপিসোডে, সেই জন্যই কিন্তু মূলত এপিসোডটি করা। ডেডিকেটেড একটি এপিসোড বলা যেতে পারে তার জন্যে, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্যে। ইলিয়াস কাঞ্চনকে যারা চেনেন, তার মুভি দেখেছেন বা অন্যভাবে চেনেন, তাদের জানা আছে সংস্কৃতি জগতে, বিশেষভাবে বাংলাদেশের চলচ্চিত্র জগতে ইলিয়াস কাঞ্চনের একটি ক্লিন ইমেজ আছে। চলচ্চিত্র জগতের অনেকেরই ইমেজটি নানা কারণে ক্লিন থাকে না, কিন্তু ইলিয়াস কাঞ্চনের ইমেজটি আগাগোড়াই ক্লিন আছে। তা আমার ছাত্র জীবনে আমি অসংখ্য মুভি ইলিয়াস কাঞ্চনের দেখেছি। তো সব মুভি যে আমি দেখেছি এরকম না, নির্দিষ্ট কিছু মুভি দেখেছি এবং বিশেষভাবে এই ভেজা চোখ মুভিটি দাগ কেটে আছে আমার মনে। আর সেইটির কারণ হলো কাহিনীটি ছিল বিয়োগান্তক, অর্থাৎ যেটিকে আমরা ট্র্যাজেডি বলি। তো সেখানে ভেজা চোখের কাহিনী ধারাবাহিকতায় ইলিয়াস কাঞ্চন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন এবং চলচ্চিত্রের কাহিনী যেভাবে গিয়েছে তার জীবন অবসান ঘটে সেই মুভিতে। তো সেটি দর্শক মনে ব্যাপক প্রভাব ফেলে আর একটি সাকসেসফুল ট্র্যাজেডি মুভি হিসেবে গণ্য হয় সেই ভেজা চোখ এখনও। কারণ আমাদের দুঃখজনক কাহিনীগুলো মনে থাকে বেশি। ইংরেজ কবি শেলি বলেছিলেন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। আমাদের সেই সব সঙ্গীত মধুরতম যেসব সঙ্গীত দুঃখ এবং বিয়োগান্তক ঘটনা বর্ণনা করে, সহজভাবে বলতে গেলে। তাই ইলিয়াস কাঞ্চনের অনেক মুভি দেখলেও মনে আছে বিশেষভাবে ভেজা চোখ। তো আমি ছাত্র জীবনে মুভি দেখতাম নিয়মিতই বলতে গেলে, তবে মুভি গোয়ার যেটিকে বলে আমি তেমনটি ছিলাম না। বাজ বিচারের একটি ব্যাপার ছিল। তো এই বিষয়ে একটি ছোট্ট চুটকি শেয়ার করবো আপনাদের সঙ্গে। এটি পাকিস্তান সময়ের কথা। তো এক ভদ্রলোক মুভি দেখতে খুব পছন্দ করতেন, খুব বেশি পছন্দ করতেন। তো একটি নির্দিষ্ট সিনেমায় বা প্রেক্ষাগৃহে তাকে দেখা যেত টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে কোনো একটি নির্দিষ্ট মুভি তিনি দেখতে শুরু করলেন, যেটিকে আমরা মর্নিং শো বলি। মর্নিং শো দেখতেন, যেটি 12টার দিকে বোধহয় শুরু হয় মর্নিং শো, সেটি দেখতেন। মেটিনি শো যেটিকে বলি, বিকেলে 3টা সাড়ে 3টায় শুরু হয়, সেটি দেখতেন। ইভিনিং শো দেখতেন সন্ধ্যা 6টা সাড়ে 6টার, এবং নাইট শো দেখতেন রাত 9টা থেকে 12টা। তো এরকম কয়েকদিন ধরে সেই সিনেমা কর্তৃপক্ষ তাকে আবিষ্কার করলেন যে প্রতিদিন টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে, ভাত নিয়ে সবগুলো শো তিনি দেখতেন। তো তারা তাকে একবার জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, একই মুভি আপনি দিনে 4বার দেখছেন এবং প্রতিদিন, বিষয়টি কী? তো তিনি বলছিলেন যে এই মুভির নায়ক নায়িকা একটি ঘনিষ্ঠ দৃশ্যে তারা এগিয়ে আসে একে অপরের দিকে, কাছাকাছি আসবার চেষ্টা করে। তো ঠিক তখনই বেরসিক একজন ট্রেন চালক নায়ক নায়িকাকে রেললাইনের 2 দিকে ফেলে মাঝখানে ট্রেন চালিয়ে দেয়, মাঝখানে ট্রেন চলে যায়। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমাদের এইসব দৃশ্য মনে আছে। নায়ক নায়িকা একান্তে এগিয়ে আসতে চাইলে হয় মাঝখানে ট্রেন চলে,
না হলে একটি ফুলের বাগান দেখানো হয়, আমাদের অনেক কিছু দেখানো হয়, প্রতীকী অনেক কিছু আমাদের দেখতে হয়। আমরা যা দেখতে চাই তা অনেক সময় দেখতে পারি না, বাংলাদেশে তো সেটি সম্ভব নয়। তো সেই ভদ্রলোক বিরক্ত হয়েছেন, কারণ নায়ক নায়িকা একান্ত মুহূর্তে এগিয়ে এসেছেন, একে অপরের মুখ কাছাকাছি এসেছে, মাঝখানে ট্রেন চলেছে। খুবই বাজে কথা, তাই না? অবিচার হয়েছে দর্শকের প্রতি। তো তিনি টাকা দিয়ে ঢুকেছেন, তো তিনি বললেন যে এরকম মাঝখানে ট্রেন চললো, তা আমি টাকা দিয়ে ঢুকেছি, আমি তো মুভিতে যা আছে সবই দেখবো, কিছু বাদ দেবো কেন? তো আমি বিশেষ দৃশ্যটি যা দেখতে চেয়েছিলাম তা তো দেখতে পারলাম না, তাই আমি নিয়মিতই আসি। তো তারা বলছিল, আপনি নিয়মিত আসলে লাভ কি? আপনি তো একই দৃশ্য দেখবেন, নতুন কিছু তো আর হবে না। তো তার ধারণা ছিল না যে আসলে বিষয়টি কী। তো তিনি বললেন, না, লাভ হবে, আমি দেখব, আমি প্রতিদিনই আসব। কারণ পাকিস্তান আমলের কথা বলছিলাম, তো অনেকে উর্দু জানতেন, উর্দুতে কথা বলতেন। তো তিনি বলছিলেন, কাভি না কাভি ট্রেন তো লেট হোগাই না, কখনো না কখনো ট্রেন তো লেট হবে। আর ট্রেন লেট হলে ওই যে নায়ক নায়িকা এগিয়ে এসেছিলেন কাছাকাছি, তখন তার সেই স্বপ্ন পূরণ হবে, যে তার সেই আশাটি তিনি করেছিলেন, নায়ক নায়িকার একান্ত সান্নিধ্য, সেটা তিনি দেখতে পাবেন। কারণ বাংলাদেশে বা সেই পূর্ব পাকিস্তানের সময় ট্রেন তো সবসময় লেট ছিল। সো তার আশা হলো কোনো না কোনো শোতে কখনো না কখনো ট্রেনটা লেট হবে, আর ঠিক ওই সময়টিতে ট্রেন আসবে না, আর তিনি নির্বিঘ্নে সেই বিশেষ দৃশ্যটি দেখবেন। তো আমি আবার এই ক্যাটাগরিতে পড়তাম না, অতটা বেশি ঘন ঘন না, বাট আমি মুভি দেখতাম, সিলেক্টেড মুভিগুলো আমি দেখতাম। তো আমি ইলিয়াস কাঞ্চনের একজন ভক্তই বলতে পারেন, সেই সময়ে তার একজন ভক্তই ছিলাম। পরবর্তীতে ওভাবে আর মুভি দেখা হয় না, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পাল্টায়। তো মুভি দেখলেও এখন মুভির জানরা, যেটাকে বলি আমরা ক্লাসিফিকেশন, নানা রকম ক্লাস আছে। তো আমরা এখন মুভি দেখলেও আমাদের জেনারেশনের লোকেরা আমরা বিশেষ শ্রেণীর মুভি দেখি। কেউ কেউ থ্রিলার দেখেন, আমার সাইকোলজিক্যাল থ্রিলার আমার প্রিয় জানরা, আমি এগুলো দেখি হয়তো মাঝে মধ্যে। তো এরকম হয়েছে বিষয়টি। তো সেই সময়কার কথা যদি বলি, ইলিয়াস কাঞ্চন আমাদের মনে দাগ কাটতেন, দাগ কেটেছেন। তার অনেক অভিনয় আমাদের ভালো লেগেছে, এবং তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ইলিয়াস কাঞ্চন ভালো অভিনেতা হিসেবে। তো ইলিয়াস কাঞ্চনকে আমরা অ্যাডমায়ার করেছি বরাবরই। তার এই নায়ক পরিচয়টি ছাড়াও বা অভিনেতা পরিচয়টি ছাড়াও তার কিন্তু আরেকটি বিশেষ পরিচয় ছিল, সেটি হলো বা আছে তার বিশেষ পরিচয়, নিরাপদ সড়ক আন্দোলন বাংলাদেশে তিনি গড়ে তুলেছিলেন অনেক আগে থেকেই। নিরাপদ সড়ক, কারণ সেটিও তার জীবনের আরেকটি বিয়োগান্তক ঘটনার সঙ্গে বিষয়টি জড়িত। তার স্ত্রী জাহানারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন, নিশ্চয়ই প্রিয় দর্শক আপনাদের অনেকের মনে আছে, অনেক আগের কথা সেটি। সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী জাহানারার মৃত্যু হয়। তো জাহানারাকে তিনি অনেক ভালোবাসতেন। তো তারপর থেকে তিনি নিজের দায়িত্ব মনে করে, নাগরিক দায়িত্ব হিসেবে তিনি সে আন্দোলনটি চালিয়ে গিয়েছেন। নিরাপদ সড়ক চাই, সংক্ষেপে এটিকে বলা হয় নিশ্চা, নিরাপদ সড়ক চাই। তো সেই নিশ্চা প্রতিষ্ঠা করেন, এবং অনেক বছর থেকে তিনি এটি নিয়ে কাজ করছেন। বিভিন্ন সময় তিনি নানা দাবি দেওয়া তুলে ধরেছেন, নিজের রোডম্যাপ ঘোষণা করেছেন যে কীরকম হতে পারে পথরেখা একটি নিরাপদ সড়কের। এসব বিষয়ে তিনি অনেক বছর ধরে কাজ করছেন, এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে তিনি কাজ করছেন। সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে তিনি কথাবার্তা বলেন। আমরা এই কাজটিকে তার প্রশংসা করেছি সবসময়। এই কাজটি প্রশংসনীয় একটি কাজ, তিনি সেটি করেছেন। তো গত এপ্রিল মাসে বাংলাদেশে হঠাৎ করে তার শরীর খারাপ যাচ্ছিল বেশ কয়েকদিন থেকে, ফলে তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল হসপিটালে যেতে হয়। তিনি স্বাস্থ্য পরীক্ষা করান, সেখানে তার ব্রেইনে এমআরআই করা হয়, এবং ধরা পড়ে তার ব্রেইনে একটি টিউমার হয়েছে, বেশ বড়সড় একটি টিউমার, যা কিনা ব্রেইনের একেবারে গভীরে প্রথিত হয়েছে। এই জন্যই তার স্বাস্থ্য খারাপ যাচ্ছিল। তো শেষে ডাক্তারের পরামর্শে তিনি চিকিৎসা করবার জন্যে ইউকেতে চলে যান, লন্ডনে, এবং তিনি যান গত 26 এপ্রিল, বাংলাদেশ ত্যাগ করেন লন্ডনের উদ্দেশ্যে। এবং সেই থেকে গত 7 মাস থেকে প্রায় তিনি সেখানেই আছেন, হসপিটালে ডাক্তার দেখিয়েছেন। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে সার্জিক্যাল অপারেশন করবার সিদ্ধান্ত নিয়েছেন, এবং তার একটি সার্জিক্যাল অপারেশন হয়েও গিয়েছে গত 5 আগস্ট লন্ডনের উইলিংটন হসপিটালে। তো ডাক্তাররা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার যে টিউমারটি যেই সাইজে দাঁড়িয়েছে অনেক বড়সড়, তো পুরো টিউমারটি একসঙ্গে বের করা যাবে না, বের করলে তার জীবন সংশয় হতে পারে। তাই তারা অর্ধেকটা টিউমার কেটে বের করেছেন, বাকি অর্ধেকটা বের করবার চেষ্টা করেননি, ওভাবেই রেখে দিয়েছেন। কেমোথেরাপির মাধ্যমে ওটাকে নিষ্ক্রিয় করে দেবেন এরকম চিন্তা ডাক্তাররা করেছেন, এবং সেভাবে চলছে তার চিকিৎসা।
তো এই সংবাদটি আমারও জানা ছিল না, আমি এই গতকালই জানতে পারলাম, গতকাল এবং আজকে একাধিক পত্রিকায় এসেছে খবরটি। তো এটি আমার জন্য ডিস্টার্বিং, যেহেতু আমি তার একজন ফ্যান ছিলাম তরুণ বয়সে। তো আমার কাছে খারাপ লেগেছে এবং তখন আমি আমার সেই কলেজ বিশ্ববিদ্যালয় লাইফে ফিরে গিয়েছি, 1988 সালে ফিরে গিয়ে আমার তখন মনে হয়েছে যে আমি ভেজা চোখ দেখেছিলাম, যে ভেজা চোখের কাহিনীটি ছিল এরকম একটি বিয়োগান্তক কাহিনী। তিনি নায়ক হিসেবে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, নায়িকা চম্পার বিপরীতে। চম্পাও বাংলাদেশের একজন ট্যালেন্টেড অ্যাক্ট্রেস, যারা চম্পার অ্যাক্টিং দেখেছেন, পারফরমেন্স দেখেছেন, তাদের জানা আছে। ববিতার বোন চম্পার কথা বলছি। তো দুজনেই অ্যাডমায়ারেবল তাদের পারফরমেন্সের জন্যে। তো চম্পার বিপরীতে অভিনয় করেছিলেন সেই ভেজা চোখে। সেখানে আমি যেমনটি আগে বলেছিলাম যে ইলিয়াস কাঞ্চনের জীবন অবসান হয় লিউকেমিয়া, বা যেটিকে আমরা ব্লাড ক্যান্সার বলি, সেই অসুখে। তো তার আসলে কোনো না কোনোভাবে বিয়োগান্তক ঘটনা তার জীবনের সঙ্গে জড়িত। যেমনি বলছিলাম তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, সেই মুভিতে তাকে এরকম একটি বিয়োগান্তক দৃশ্য অভিনয় করতে হয়েছে। এবং বাস্তব জীবনে এসে এই ব্রেন টিউমার, এটি এক ধরনের ক্যান্সারই আসলে। এই আমাদের ব্রেইনের সেলগুলো ক্যান্সারাস হয়ে যায় একটা সময়। ক্যান্সারাস হয়ে গেলে সেটি বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সার্ভাইভ করে না। তো আমি ধারণা করছি এবং আশা করছি যে তার ভালো চিকিৎসা হয়েছে। লন্ডনে তিনি বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে ছিলেন, বিশ্ব সেরা ট্রিটমেন্ট তিনি পেয়েছেন। তো যদিও তার টিউমারটি পুরোপুরি অপসারণ করা যায়নি, কিন্তু আশা করতে পারি যে তিনি ভালো হয়ে উঠবেন। এবং আমি ব্যক্তিগতভাবে কামনা করছি তার সুস্থতা, তিনি পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। নিশ্চয়ই আপনারাও তার সুস্থতা কামনা করবেন। আর আরেকটি বিষয় এখানে আমাকে বলতে হচ্ছে প্রসঙ্গক্রমে, তিনি বাংলাদেশে একটি রাজনৈতিক দলও করেছেন, এই বছরের মধ্যে সেটি হয়েছিল তার অসুস্থ হওয়ার পাশাপাশি সময়ে। গত 25 এপ্রিল তিনি একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিলেন। সেই দলটি হলো জনতা পার্টি বাংলাদেশ। জনতা পার্টি বাংলাদেশ একটি স্লোগান নিয়ে তিনি এসেছিলেন। সেই স্লোগানটি হলো গর্ব মোরা ইনসাফের দেশ। এই স্লোগান নিয়ে সেই পার্টিটির আত্মপ্রকাশ ঘটে 25 এপ্রিল ঢাকায়। তো ইদানিং এনায়েত করিম চৌধুরী নামে একজন রহস্য মানব বাংলাদেশে আবির্ভূত হয়েছেন, যিনি এখন গ্রেপ্তার হয়ে পুলিশের তদন্তের মুখোমুখি আছেন। আগেও তাকে নিয়ে তদন্ত হয়েছিল, একাধিকবার বাংলাদেশে তিনি এসেছিলেন। বরাবরই শোনা যাচ্ছে তিনি সিআইএ এজেন্ট, কিন্তু পরবর্তীতে নানাভাবে পুলিশের তদন্তে বা জিজ্ঞাসাবাদে জানা গেল তিনি কোনো সিআইএ এজেন্ট না। আবার কেউ কেউ দাবি করছেন তিনি রয়ের এজেন্ট। তিনি আসলেই কারো এজেন্ট কিনা, নাকি তিনি একজন নিছক প্রতারক, আমরা বিষয়টি এখনো জানি না। তো পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ইদানিং কিছু বিস্ফোরক কথাবার্তা বলেছেন যে বাংলাদেশের দুটো রাজনৈতিক দলকে তিনি অর্থ সাহায্য করেছেন। কেন করেছেন? নিশ্চয়ই তার কোনো স্বার্থ থাকবে, কোনো স্বার্থ ছাড়া তো তিনি এটি করবেন না। দুটো রাজনৈতিক দলের নাম এসেছে তার বক্তব্যে যে তিনি অর্থ সাহায্য করেছেন। এবং এই আমাদের নায়ক ইলিয়াস কাঞ্চনের যে দলটি জনতা পার্টি বাংলাদেশ, সেই দলটিকেও নাকি তিনি প্রতিষ্ঠা লগ্নে বিরাট অর্থ সাহায্য করেছেন এবং প্রতি মাসে 3.5 লক্ষ টাকা অর্থ সাহায্য করে চলেছেন দলটিকে চালিয়ে রাখবার জন্য। তো এই বিষয়টি অভিযোগ আকারে এসেছে, তার সেই এনায়েত করিম চৌধুরীর বক্তব্য এসেছে। তো এই বিষয়ে ইলিয়াস কাঞ্চনের কোনো বক্তব্য আমরা জানতে পারিনি, যেহেতু তিনি অসুস্থ এবং একটি সার্জিক্যাল অপারেশন তার হয়েছে। তিনি এখন তার স্বাস্থ্য নিয়েই ব্যস্ত থাকবেন, এটি স্বাভাবিক। তো তার কোনো বক্তব্য আমরা জানতে পারিনি, সরকারও জানতে পারিনি। তো আমরা কামনা করছি ইলিয়াস কাঞ্চন সুন বাংলাদেশে সুস্থ হয়ে ফিরে আসবেন, এবং ফিরে আসলে নিশ্চয়ই তিনি এইসব প্রশ্নের মোকাবেলা করবেন, এবং তখন হয়তো আমরা জানতে পারবো প্রকৃত সত্য কী। তার আগ পর্যন্ত আমি ইলিয়াস কাঞ্চনকে কোনো রকমের অপরাধী মনে করতে পারছি না। তার দ্বারা কোনো অপরাধ সংগঠিত হয়েছে সেইটিও ভাবতে পারছি না, কারণ বিষয়টি তদন্তাধীন। তার বক্তব্য লাগবে এবং আরও অনেক ব্যাপার স্যাপার আছে। তো সেই জন্য আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। আর আজকের এই এপিসোডের উদ্দেশ্য তার মামলা বা তার বিরুদ্ধে সেই অভিযোগ নিয়ে না। আসলে আমি একটু নস্টালজিক ফিল করছিলাম, তার পারফরমেন্স, তাকে একসময় পছন্দ করতাম, সেই জন্যে ভাবলাম যে তাকে স্মরণ করে ছোট্ট একটি এপিসোড আমি বানাবো, এবং আমার দর্শকদের নিশ্চয়ই অনেকেই তাকে চেনেন, তাকে অ্যাডমায়ার করেন। এই ছিল উদ্দেশ্য আসলে। তো আমি আবারও এপিসোড শেষ করবার আগে তার দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি। তিনি আবার আমাদের মাঝে ফিরে আসুন এই প্রত্যাশা রেখে, প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই এপিসোড।